আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজকের গল্প পিয়াসা চৌধুরীর লেখা তারানাথ তান্ত্রিক ও খুখুরদা গ্রামের বিভীষিকা। শুরু হচ্ছে আজকের গল্প। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই অনু অডিও ফিল্মস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। বেশ অনেক দিন হলো তারানাথের সঙ্গে দেখা হয় না আমার। দৈনন্দিন ব্যস্ততার কারণে ওখানে যাওয়ার সময়ই করে উঠতে পারছি না। অথচ জীবনের গড় পড়তা আমেজটাকে কাটিয়ে উঠতে একবারটি তার দর্শন লাভ আবশ্যক ছিল। এদিকে কিশোরীরও যে দেখা নেই, তবে আজ তো আসার কথা ছিল তার। যদি না আসতো তাহলে নিশ্চয়ই খবর পাঠাতো, তার মানে আসবে। কিন্তু এখনো আসছে না কেন? স্টাডি টেবিলে বসে অফিসের জরুরি কিছু কাজ সারছিলাম। বাইরে তাকিয়ে দেখি ঝিরঝিরে বৃষ্টি নেমেছে। এদিকে আমার স্ত্রীও বাড়ি নেই, জরুরি কাজে বাপের বাড়ি গেছে। অগত্যা বাড়িতে আমি একা। বৃষ্টি ধীরে ধীরে মুষলধারাকার ধারণ করলে ভাবলাম আজ হয়তো কিশোরী আর আসবে না। এমন সময় আমার ধারণাকে একেবারে ভুল প্রমাণিত করে কিশোরী এসে দরজায় কড়া নাড়ল। আমিও দরজা খুলে দেখলাম ছাতা মাথায় কিশোরী দাঁড়িয়ে। আমি দরজা থেকে সরে তাকে ভেতরে আসার রাস্তা করে দিতেই সে এক গাল হেসে ভেতরে প্রবেশ করল। আমি একটা গামছা কিশোরীর হাতে তুলে বললাম, এত দেরি করলে যে বড়, নাও গা মাথার আলগা জলটা আগে মুছে নাও। আমি তো ভাবলাম এই মুষলধারা বৃষ্টির মাঝে তোমার আর দেখাই পাবো না। আর তাছাড়া আজ আবার তারানাথের বাড়ি যাওয়ারও তো কথা ছিল। যদি সময় মতো পৌঁছতে না পারি তাহলে হয়তো তার কাছ থেকে সেই সব রোমহর্ষক অভিজ্ঞতা ভরা ঘটনাগুলো শোনার সুযোগটাও হারিয়ে ফেলব। আলগা জলটা মুছতে মুছতে কিশোরী সাথে সাথে উত্তর দিল, সত্যিই সেই ঘটনাগুলো বাস্তব কিনা জানা নেই, তবে গল্প হিসেবে দারুণ মজা করেই সেগুলো শুনি। কিশোরী হে, আমার সামনে গল্প শব্দটা উচ্চারণ করেছো ঠিক আছে, তবে তারানাথের সামনে সেইটি করো না। গতবার কেমন খেপে গেছিল মনে আছে? বলেছিল না তারানাথ সেই সব অভিজ্ঞতার কথাই তোমাদের শোনায় যা বাস্তবিক তার সাথে ঘটেছিল। হ্যাঁ, যদিও গল্পের ছলে বলে, তাই আকর্ষণ আরো বেশি বাড়ে আমাদের, তাই না? কথাটা মন্দ বলনি ভায়া। সত্যি বলতে আমি নিজেও যে তার গল্পের ভীষণ ভক্ত। তার গল্প শোনবার আশায় আমি আজীবন ব্যস্ততা অনুভব করে এসেছি। আর এখন যখন তুমিও তার ভক্ত হয়ে উঠেছ, তখন তোমাকে ফেলে আমি যাই কিভাবে? আসবার পথে দেখলাম এত বৃষ্টিতেও তেলে ভাজার দোকানটা বসেছে। যাওয়ার পথে কিন্তু নিতে হবে, বুঝলে? আর আমি পাসিং শো কিনে এনেছি, চিন্তা করো না। যাতে বৃষ্টিতে না ভিজে যায় সেরকম ব্যবস্থাও করে নিয়ে এসেছি। যতই হোক এই তেলে ভাজা আর পাসিং শো তারানাথের যে খুব প্রিয়, কাজেই এইগুলো ব্যতি রেখে তার বাড়ি যায় কিভাবে? তবে আর কি, বৃষ্টিটা থামার অপেক্ষা মাত্র। সামান্য থামলেই আমরা বেরিয়ে পড়ব মটলেনের উদ্দেশ্যে। এক কথা দু কথায় বেশ অনেকটা সময় অতিবাহিত হলে আমি জানলার বাইরে চেয়ে দেখলাম বৃষ্টির গতি মৃদু হয়েছে। দ্রুত কিশোরীর উদ্দেশ্যে বললাম, চলো এবার বেরিয়ে পড়া যাক, নইলে পৌঁছতে যে দেরি হয়ে যাবে। ও হ্যাঁ, যাওয়ার সময় তেলে ভাজাটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। তারানাথের বাড়ি এসে যখন পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। দেখলাম বৃষ্টির কারণে বাড়ির সামনেটা একটু জল জমেছে। কিশোরী দরজায় টোকা দিতে চারি এসে দরজা খুলল। কাকাবাবু, আপনারা আসুন না। তবে অনেকদিন পর কিন্তু এদিকে এলেন। আমরা ভেতরে প্রবেশ করলাম। কিশোরী তেলে ভাজার প্যাকেটটা চারির হাতে দিতেই সে বলল, আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আজ উনি ফাঁকাই আছেন। আপনাদের অপেক্ষা করার দরকার হবে না। আমি বরং একটু মুড়ি মাখি, তেলে ভাজার সাথে জমিয়ে খাওয়া যাবে। চারি যেতেই তারানাথ ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন। কি হে বিভূতি, কেমন আছো? হ্যাঁ, শেষবার যেভাবে গল্প শোনার পর ভয় পেতে পেতে পলায়ন করলে এখান থেকে, আমি তো ভাবলাম আর তোমাদের টিকিটুকু দেখারও সুযোগ মিলবে না। কিশোরী পাসিং শো এর প্যাকেটখানা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, আরে কি যে বলেন ঠাকুর মশাই, আপনার গল্প আমরা শুনবো না তা কি হয়? ভয় পেলেও শুনবো। কিশোরীর কথা শেষ হতেই একটা ঠান্ডা দৃষ্টিতে তারানাথ তার দিকে তাকালেন।
গল্প নয় কিশোরী, বাস্তব অভিজ্ঞতা আমার। আজ আরও একটা বাস্তব অভিজ্ঞতা শোনাবো তোমাদের। এই বলে পাসিং শোয়ের প্যাকেটটা হাতে নিয়ে গুছিয়ে বসলেন তারানাথ। ইতিমধ্যেই চারি মুড়ি, তেলে ভাজা, চা সব দিয়ে গেছে। আমরাও তারানাথের বিপরীতে গুছিয়ে বসলাম। শুধু ভাবছিলাম, মুড়ি তেলে ভাজার সাথে রোমহর্ষক কাহিনী। আজকের সন্ধ্যাটা জমে ক্ষীর। এরপর ধীরে ধীরে তারানাথ বলতে শুরু করলেন। তন্ত্র মন্ত্র, রক্ত, পিশাচ, অভিশাপ, ভয়ঙ্কর সব প্রতিশোধের গল্প তো তোমাদের ইতিমধ্যেই বলেছি। আজ একটা অন্যরকম অভিজ্ঞতার কথা শোনাবো তোমাদের। অন্যরকম অভিজ্ঞতা মানে? পাসিং শোয়ের প্যাকেট থেকে সিগারেট বার করে তাতে অগ্নি সংযোগ করলেন তারানাথ। তারপর একটা লম্বা ধোঁয়া ছেড়ে বললেন, মানুষের অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে বিশ্বাস এবং কৌতূহলের অভাব নেই। আর এতকাল যাবৎ বহু ভৌতিক অতি প্রাকৃতিক অলৌকিক অনুভূতির প্রমাণ আমি পেয়েছি। সেসব অতি প্রাকৃতিক এবং অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে বহু মানুষ আমার কাছে ছুটে এসেছে। আমি তাদের সাহায্য করবার চেষ্টাও করেছি। এরই মাঝে একটা বিষয় আমি জেনেছি। ভালোবাসা সব থেকে বড় পবিত্র শক্তি, শুভ শক্তি। তার উপরে কোনো অশুভ শক্তি তাদের কার্যসিদ্ধি বেশি দিন চালিয়ে যেতে পারে না। আপনার কথা শুনে একটু অদ্ভুত অনুভব করছি। বেশ আবেগপ্রবণ লাগছে আপনাকে। নিশ্চয়ই আজকের ঘটনা বাকিগুলোর থেকেও বেশি রোমহর্ষক। তবে আর দেরি কিসের? সেই হাড় হিম করা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদেরও বলুন, আমরাও শুনতে চাই। হ্যাঁ, শোনো তবে। তন্ত্র সাধনার দ্বারা আমি যে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছি সে কথা তো তোমরা আগেই শুনেছ। বহু অলৌকিক অতি প্রাকৃতিক ভয়ঙ্কর সব ঘটনার যেমন সম্মুখীন হয়েছি, তেমনি সেই সব ঘটনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হয়েছি এই তারানাথ চক্রবর্তী। তবে এই ঘটনাটা যেন সরাসরি একটা প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিল আমায়। প্রথমবার কোনো ঘটনার সমাধান করতে গিয়ে আমার মনে হয়েছিল, আদৌ কি আমি এই জটিল ঘটনার কোনো সমাধান করতে পারবো? সেই বিভীষিকার সাথে লড়া আমার দ্বারা কি সম্ভব হবে? কিশোরী আর আমি দুজনেই আশ্চর্য হয়ে শুনছিলাম তারানাথের কথা। একটা ঢোক গিলে কিশোরী জিজ্ঞেস করল, ও বাবা, এখন থেকেই যে আমার গা ছমছম করতে শুরু করেছে। এমন আবহই তো চাইছিলাম। বলুন বলুন। হ্যাঁ, যা বলছিলাম, সেইবারের ঘটনাটা ঘটেছিল মেদিনীপুরের একটা গ্রামে। নাম খুকুরদা। বেশ বর্ধিষ্ণু গ্রাম। সেখানকার সকলেই করিত কর্মা, অর্থাৎ খেটে খাওয়া মানুষজন। নিজ নিজ জীবনে সকলেই সুখী ছিল। তবে অকস্মাৎ একটা বিভীষিকা জন্ম নিল গ্রামে। যে বিভীষিকা গোটা গ্রাম জুড়ে শুরু করলো এক ভয়ঙ্কর তাণ্ডব। বিপদ? কি বিপদ ছিল ঠাকুরমশাই? বেশ, তবে শুরু করি। এরকমই এক বর্ষণমুখর সন্ধ্যায় আমার বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হলো মধ্যবয়স্ক এক ব্যক্তি। পরনে ধুতি আর পাঞ্জাবি, চোখে সোনালি প্রেমের চশমা। দেখে বেশ শিক্ষিতই তো লাগলো। লোকটি নিজের পরিচয় জানিয়ে বলল যে তার নাম মুকুন্দ। সে মেদিনীপুরের খুকুরদা গ্রাম থেকে আসছে। গ্রামের মোড়ল রণদেব গুহর জমি জমার হিসেব রক্ষক হিসেবে সে কাজ করে।
মোড়ল মশাই নাকি নিজে তাকে এখানে অর্থাৎ আমার কাছে পাঠিয়েছেন। কিন্তু মানে আমার ঠিকানা মানে খোঁজ মোড়ল মশাইরা কোথায় পেলেন? মোড়ল মশাইয়ের থেকে আপনি সবটা জানতে পারবেন, কিন্তু তার আগে আপনাকে একবারটি ওখানে যেতে হবে বাবা। দয়া করে আপনি চলুন, না হলে যে মোড়ল মশাইয়ের ছেলেকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হবে না। একমাত্র একমাত্র আপনিই পারেন ছেলেটাকে ওই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে। চলুন চলুন বাবা, চলুন চলুন চলুন। লোকটির উদ্বিগ্ন চোখ মুখ আমাকে বড় বিচলিত করল। সত্যি বলতে আমি বুঝতে পারছিলাম এত দূর থেকে এখানে আসার পর একই বিষয় নিয়ে যখন কেউ দুশ্চিন্তা করে চলেছে, তবে সেটি আর যাই হোক বিলাপ বকা তো হতে পারে না। লোকটিকে দুশ্চিন্তায় দেখে আমিও আর স্থির বসে থাকতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম খুকুরদা গ্রামে আমি যাব। সেই মতো পরদিন রওনা দিলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। মুকুন্দকে বলেছিলাম রাতটুকু যাতে সে আমার ঘরেই বিশ্রাম নেয়। আগামীকাল একসাথেই রওনা দেব, কিন্তু সে থাকতে চাইল না। সে রাতেই তার গ্রামের উদ্দেশ্যে সে রওনা দিল। মনে মনে ভাবলাম, একজনের সন্তান যখন বিপদে তখন তার সহায়তা করা আমার অবশ্যই উচিত। তাছাড়া পুরো ঘটনাটা যখন মোড়লের মুখ থেকেই শুনতে হয়, তবে আর দেরি করে লাভ নেই। বরঞ্চ রহস্যমণ্ডিত সেই গন্তব্যের পথে এগুনোটাই শ্রেয়। সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই খুকুরদা গ্রাম। সব কিছু ছবির মতো আঁকা হলেও মোড়লের ঘরে প্রবেশ করতে অদ্ভুত একটা অস্বাভাবিক আবহাওয়া অনুভব করতে পারলাম। নমস্কার ঠাকুর মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। আমি বাড়ির কাছাকাছি আসতেই গ্রামের মোড়ল করজোড়ে আমার সম্মুখে এগিয়ে এলো। তার বয়স মধ্য 40 হবে, নাম রণদেব গুহ। আমি ভেতরে প্রবেশ করে আসনে বসতে সাথে সাথে একটি অল্প বয়সী মেয়ে চার মিষ্টি নিয়ে হাজির হলো। মেয়েটি সম্ভবত বাড়ির পরিচারিকা হবে। আমি একটু দ্বিধান্বিত হয়েই বললাম, এসব আয়োজন না হলেও চলতো। আমার বিপরীত আসনে বসে রণদেব বলল, না না ঠাকুর মশাই, আপনি এত দূর থেকে এসেছেন, আপনার জন্য এ আয়োজন তো যৎসামান্য। আচ্ছা চাপা, শোনো, ঠাকুর মশাইয়ের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করো। আমি চাঁপা নামক কাজের মেয়েটিকে এক ঝলক দেখে চায়ে চুমুক দিয়ে বললাম, এবার বলুন তো মনোহর সাহেব, ব্যাপারটা আসলে কি? আর তার আগে বলুন তো, আপনি আমাকে চিনলেন কিভাবে, অর্থাৎ আমার খোঁজ পেলেন কিভাবে? আগে আমার পাশের গ্রামের এক পুরোহিত মশাইয়ের থেকে। উনি আপনার ব্যাপারে, আপনার ক্ষমতার কার্যশক্তির ব্যাপারে আমাকে বলেছিলেন, তাই তাড়াতাড়ি মুকুন্দকে পাঠিয়েছিলাম আপনার ওখানে। আপনি কিছু একটা উপায় করে আমার ছেলেকে সুস্থ করে দিন ঠাকুর মশাই, না হলে ছেলেটাকে যে বাঁচানো মুশকিল হয়ে যাবে। ও আচ্ছা, বেশ বেশ, তাহলে আমাকে প্রথম থেকে একটু খুলে বলুন কি ঘটেছিল আপনার ছেলের সাথে। হ্যাঁ ঠাকুরমশাই, ঘটনাটা আমার একমাত্র ছেলে বছর 12 সুজনকে নিয়ে। জন্মকালীনই মাতৃহারা হয় সে। তারপর থেকেই আমি কোলে পিঠে মানুষ করেছি তাকে। কখনো মায়ের অভাব বুঝতে দিইনি ছেলেটাকে। যখন যা চেয়েছি ওর সব ইচ্ছের মূল্য আমি দিতাম। এমনকি শত ব্যস্ততার মাঝেও ছেলেকে সময় দিতে কখনোই ভুলতাম না আমি। অথচ কোথা থেকে যে কি হয়ে গেল ঠাকুরমশাই! একদিন গ্রামের বন্ধুদের সাথে খেলতে গেছিল আমার ছেলে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর তুমুল জ্বর। সে জ্বর সারা রাতেও কমলো না। এরপর গ্রামে খবর পাঠিয়ে বদ্যি ডাকলাম, কিন্তু কোনো ফল পেলাম না। এমনকি আশেপাশের গ্রামের থেকেও ছেলের চিকিৎসার জন্য বদ্যি ডেকে আনা হয়েছিল। কেউ ছেলের জ্বরটা নামাতে পারল না।
মোট কথা কোনোভাবেই জ্বরটা কমছিল না ছেলের। তারপর পাশের গ্রামের সেই পুরোহিত মশাই যে আপনার সন্ধান দিলেন, তারই সৎ চেষ্টায় জ্বরের কবল থেকে মুক্ত হলো আমার ছেলে। কিন্তু কিন্তু তারপর হ্যাঁ, তারপর তারপর কি? থেমে যাবেন না, সবটা আমাকে খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কিন্তু তারপর ওর যে বিভীষিকাময় সত্তার মুখোমুখি হলাম, তার ভয়াবহতা ব্যাখ্যা করার মতো নয়। সুজন যেন একটা অন্য মানুষ, হ্যাঁ একটা অন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছিল। সেটাকে মানুষ না ব্যক্তিত্ব কি বলবো, নাকি কোনো অশুভ সত্তা আমি বুঝে উঠতে পারছি না ঠাকুর মশাই। সুস্থ হওয়ার পর বেশিরভাগ সময়টাই সুজন নিজের ঘরেই কাটাতো, কখনো শুয়ে কখনো বসে, কখনো বা জানলার বাইরে একভাবে চেয়ে আকাশ বাতাস দেখতো। আমাদের চোখে বিষয়টা সাধারণ লাগলে ওর আসল উদ্দেশ্য কি বা ওর মনে তখন কি চলছে সে সম্পর্কে আমাদের কারোর কোনো ধারণা ছিল না। কিছু বললে জল জল দৃষ্টিতে চেয়ে থাকতো, আর কিছু জিজ্ঞেস করলেও মুখ বন্ধ করে রাখতো। এক এক সময় ওর চোখের মণিগুলো কেমন যেন সাদা সাদা লাগতো আমার। তাছাড়া দিনে দিনে ছেলেটার শরীর স্বাস্থ্য ভাঙতে শুরু করলো। কিন্তু খাওয়ায় যে কোনো অনীহা করতো তা নয়, বরং ছেলেটার খাওয়া দাওয়াও যেন পূর্বের চেয়ে মারাত্মক রকম বেড়ে গেল। আমি প্রথম দিকে তেমন একটা গুরুত্ব দিইনি ব্যাপারটায়, ভাবতাম সদ্য রোগ থেকে সুস্থ হয়েছে, সুতরাং বেশি বেশি খিদে পেতেই পারে। তাছাড়া সুস্থতার জন্য খাওয়া দাওয়া করা অনুচিত কিছু তো নয়। আমার আরতে অপুরন্ত খাদ্যশস্য মজুদ আছে, খাক না, ছেলে আমারই তো ছেলে। যাই ঠাকুর মশাই, এইবার মূল ঘটনায় আসি। বিষয়টা সবার প্রথম লক্ষ্য করে আমার বাড়ির কাজের মেয়ে চাঁপা। একদিন সুজনের ঘরে দুধের গ্লাস দিতে গিয়ে ওই সময় দরজার কাছ থেকে মেয়েটা লক্ষ্য করে সুজন এক দৃষ্টে ঘরের এক কোণে থাকা ফুল গাছটার দিকে চেয়েছিল। সুজন অবশ্য চাঁপাকে লক্ষ্য করেনি। মেয়েটা কিছুটা অবাক হয়ে গাছটার দিকে ভালোভাবে দেখতেই বুঝতে পারে সবুজ সতেজ গাছটা আচমকাই কেমন যেন হলদেটে ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। তারপর এক সময় নিস্তেজ হতে হতে চোখের সামনে শেষ হয়ে গেল ঠাকুর মশাই, ওর চোখের সামনে। মরা শুকিয়ে যাওয়া ফুলগুলো একসময় নিচে থেকেই ঝরে পড়লো মাটিতে। নিমেষের মধ্যে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড সুজনকে ঘটাতে দেখে কাজের মেয়ে ঝাড়পন্নাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। আমি ফিরলে পুরো বিষয়টা সে আমাকে খুলে বলল, কিন্তু সেই মুহূর্তে আমি তো হেসেই সবটা উড়িয়ে দিই। আমার পক্ষে বিশ্বাস করার কোনো সম্ভাবনাই ছিল না। 12 বছরের একটা সাধারণ ছেলে এমন ঘটনা ঘটাতে পারে। আমি বললাম, তা আবার হয় নাকি, ও আগে থেকেই দেখো শুকিয়ে গিয়েছিল, পরিচর্যা করো না সময় মতো, তাহলে তো শুকাবেই। না দাদা বাবু, সেই মুহূর্তে আমি ওখানেই ঠায় দাঁড়িয়েছিলাম। আমি নিজের চোখে দেখেছি কিভাবে একটা সতেজ গাছ মরায় পরিণত হলো। সুজনবাবুর চোখের দৃষ্টিতে ভয়ঙ্কর কিছু তো ছিলই, এমনকি সেদিন সুজনবাবুর কণ্ঠস্বরও মাঝে মাঝে পরিবর্তিত হয়। আমি আড়াল থেকে শুনেছি। দিন দুপুরে মাথা ঠিক আছে তোমার? এক তো কাজে ফাঁকি দিচ্ছ, উপরন্তু আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে উল্টে পাল্টা বলতে শুরু করেছো তুমি। যাও যাও, নিজের কাজে যাও। সেই মুহূর্তে মেয়েটি মুখ বন্ধ করে চলে গেলেও একটা অদ্ভুত খটকা আমার মনের মধ্যে থেকে যায়। এরপর এমন একটা দৃশ্যের সম্মুখীন হলাম, আমি বা শুধুমাত্র আমাকে সুজনের ব্যাপারে গুরুত্ব দিতেই হয়, ওর ব্যাপারে ভাবতেও আমি বাধ্য হই। এতটুকু বলে রণদেব কয়েক মুহূর্ত থাম। আমি লক্ষ্য করলাম লোকটা বেশ বিমর্ষ হয়ে পড়েছে। তাকে জিজ্ঞেস করলাম। যতটুকু শুনলাম তাতে মনে হচ্ছে এ ঘটনা বেশ জটিল। এরপর কি হলো? এরপর আমার বাড়িতে দুজন কাজের লোক আছে, এক শঙ্কু, ও রাতেও আমার এখানেই থাকে, অপরজন চাঁপা। এই একটু আগে চা মিষ্টি দিতে এলো না, ওই সে চাঁপা। অবশ্য সারাদিনের কাজের পর সন্ধ্যায় ও বাড়ি ফিরে যায়। এই গ্রামেরই মেয়ে।
যাই হোক, সেদিন শুতে শুতে বেশ অনেকটা রাত হয়ে যায় আমার। আমাদের একটা ছাগল কোনোভাবে পাশের গ্রামে চলে গেছিল। শম্ভু তাকে ফিরিয়ে আনতে গিয়েই দেরি করে ফেললো, তাই রাতের খাওয়া দাওয়া করতেও একটু দেরি হলো। আমি শুতে যাওয়ার আগে শঙ্কুকে বলি যে যাতে গরু ছাগলগুলোকে ভালোভাবে উঠোনে বেঁধে তবে ঘুমোতে যায়। সে রাতে সুজন আমার সাথেই ঘুমোলো, কিন্তু মাঝ রাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায় আর আমরা কিছুর একটা শব্দ পেয়ে উঠে বসি। দূরে কোথাও একটা শেয়াল সে ডেকেই চলেছে একভাবে। হালকা গরম পড়ায় ঘরের জানলা দুটো শুতে যাওয়ার আগে খুলে দিয়েছিলাম। বাইরে তাকিয়ে অনুমান করলাম গভীর রাত। লণ্ঠনের নিভু আলোয় ঘুম জড়ানো চোখে পাশ ফিরতে চমকে উঠি। সুজন বিছানায় নেই। দ্রুত বিছানা থেকে লণ্ঠনের আলো হাতে সারা ঘরে নজর বোলালাম। সুজন ঘরের কোথাও নেই। বাধ্য হয়ে লণ্ঠনটা হাতে নিয়েই বেরোলাম বারান্দায়। দেখলাম গরু ছাগলগুলোর বাঁধন আলগা, দু একটা মৃদু ডাকাডাকির সাথে এদিক ওদিক করছে। শম্ভুটাকে এত করে বললাম ভালো করে গরু বাছুরগুলোকে বাঁধার জন্য, কিন্তু কে কার কথা শুনে। আমি উঠোনের দিকে সবে পা বাড়িয়েছি, ঠিক সেই মুহূর্তেই একটা অদ্ভুত শব্দ কানে এলো। রাতে হাড় চেবানোর যে শব্দ হয় খানিকটা সেই রকম, আর তার সাথে মিশেছিল চাপা এক জান্তব শব্দ। শব্দের উৎস সন্ধান হেতু কয়েক মুহূর্ত কান পেতে থাকলাম। বুঝলাম আওয়াজটা আসছিল কলতলা থেকে। আমি ধীর পায়ে সেদিকে এগোলাম। অন্ধকারেই লক্ষ্য করলাম একটা ছায়া মূর্তি কলতলায় উবু হয়ে বসে কিছু করছে। যত কাছে গেলাম চাপা জান্তব শব্দটাও তীব্র হতে শুরু করলো। আমি লণ্ঠনের আলো বাড়িয়ে হাত দিলাম। এ ওখানে সামনে আয় বলছি। জান্তব শব্দটা আসা বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে লণ্ঠনের আলো সেই ছায়া মূর্তির ওপর ফেলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ঠিক সামনে উবু হয়ে যে বসেছিল সে আর কেউ নয়, সে আমার ছেলে ঠাকুরমশাই সুজন। সুজন, সুজন, তুই সুজন এখানে? এই সুজন! সঙ্গে সঙ্গে সুজন পিছন ফিরে তাকালো আমার দিকে। আর হিম করা সে দৃষ্টি, যেখানে কোনো চোখের মনি ছিল না, বরং দুটো কুচকুচে কালো পাথর যেন বসানো ছিল ছেলেটার চোখের কোটরে। ভয়ে আতঙ্কে দু পা পিছিয়ে এলাম আমি। সুজন আমার দিকে ঘুরে উঠে দাঁড়ালো। মুখের চারপাশে লেগেছিল চাপ চাপ রক্ত। দেখলাম ওর এক হাতে ধরা আমাদের সদ্যজাত ছাগলটার কাটা মাথা, আর অপর হাতে একটা মাংসের দলা। তার থেকে টপ টপ করে ঝরছে রক্তবিন্দু। এমনকি সুজনের গোটা গায়েও লেগেছিল রক্তের ছিটে। আমার শির দ্বারা বেয়ে নেমে যেতে লাগলো ঠান্ডা স্রোত। অনবরত বিস্ফারিত আতঙ্কিত দৃষ্টিতে আমি চেয়েছিলাম সুজনের দিকে। দেখলাম ঠাকুরমশাই, দেখলাম সুজনের পিছনে পড়ে রয়েছে সদ্যজাত ছাগলটার শিরশ্ছিন্ন রক্তাক্ত দেহখানি। সে ভয়াবহ দৃশ্য দেখে শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে শুরু করলো আমার। হৃদস্পন্দন লাগাম ছাড়া আমার দিকে তাকিয়ে এক এক করে হাসতে লাগলো সুজন। ওর দাঁতে তখনও লেগে কাঁচা মাংসের রক্ত। মৃদু ফাঁপার ভয়ানক ভাঙা ভাঙা স্বরে সে বলে উঠল, কতদিন পর মাংসের স্বাদ পেলাম, রক্তের স্বাদ পেলাম। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আতঙ্কে চোখের পলক পড়ছিল না, এমনকি অসাড় হয়ে উঠেছিল আমার সম্পূর্ণ শরীর। শব্দের সাথে বেরোনো সুজনের মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল আমার। আমি আর স্থির থাকতে পারলাম না। শঙ্কু! 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 এত দূর বলে থামল রণদেব। অস্থির হয়ে উঠেছিল।
ওর মুখের অভিব্যক্তি দেখে আমি শান্তভাবে বললাম, বুঝলাম। আপনার মুখ থেকে যতটুকু শুনলাম মোড়ল মশাই, তাতে আমার মনে হচ্ছে এই কোনো ছোটখাটো ঘটনা নয়, বড় জটিল এই রহস্যের উন্মোচন। হ্যাঁ, না 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 না, এমন ভাবে বলবেন না ঠাকুর মশাই। সে রাতে যা দেখেছিলাম তা তো শুরু ছিল। মহারার ঘরের সামনেই সুতো শঙ্কু। এ আসার আগেই আমার ছেলে সুজন জ্ঞান হারিয়েছিল। গোটা উঠোন জুড়ে আমাদের সদ্যজাত ছাগলটার চাপ চাপ রক্ত। প্রচন্ড ভয় পেলেও বিষয়টা প্রথমে 5 কান হতে দিইনি, কিন্তু পরপর বেশ কয়েক রাতের মধ্যেই সুজন শুধু আমার ঘরের গরু ছাগল নয়, গ্রামের লোকেদের গরু ছাগল হাঁস মুরগি সব এক এক করে শেষ করতে লাগলো। কাঁচা মাংসের প্রতি তীব্র টানে সুজন সারা গ্রাম জুড়ে তাণ্ডব করত। দুশ্চিন্তা বাড়তে বাড়তে তা একসময় ভয়ের আকার নিল, যখন সুজন ছাগল ভেড়ার পরিবর্তে মানুষের রক্তের স্বাদ নিতে শুরু করলো ঠাকুর মশাই। আর ওর পৈশাচিক আক্রমণের প্রথম শিকার হলো ওই শঙ্কু। সেদিন জমি জমার কাজ মিটিয়ে দ্বীপ্রহরে ঘরে ঢুকতেই শঙ্কুর নিদারুণ চিৎকার শুনতে পেয়ে ছুটে ভেতরে যাই। তীব্র আর্তনাদ সহকারে শঙ্কু উঠোনে বেরিয়ে আসে। 2 হাতে নিজের বাম কানটা চেপে ধরে থাকলেও অঝরে রক্ত ঝরছিল সেখান থেকে। ওর অবস্থা দেখে আমি রীতিমতো শিউরে উঠি। সে বলে রান্নাঘরে কাজ করছিল সে। এমন সময় পিছনে কারোর অস্তিত্ব টের পায়। ঘুরতেই সিলিং থেকে উল্টো ভাবে ঝুলতে দেখে সুজনকে। মুখে এক বিকৃত ভয়ঙ্কর হাসি, কুচকুচে কালো 2 চোখ, ফ্যাকাশে মুখ। কিছু বোঝার আগেই সুজন এক বিকৃত ভয়ঙ্কর হাসি হাসে। কুচকুচে কালো 2 চোখ, ফ্যাকাশে মুখ। কিছু বোঝার আগেই সুজন ঝাঁপিয়ে পড়ে শঙ্কুর ওপর। স্তম্ভিত শঙ্কু কি করবে বুঝতে না পেরে প্রথমে চুপ করে যায়, তারপর পরক্ষণে চিৎকার করে উঠে সুজনকে নিজের ওপর থেকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই নিজের ধারালো দাঁত শঙ্কুর কানে বসিয়ে কামড়ে তা ছিঁড়ে নেয় সুজন। প্রবল যন্ত্রণায় চিৎকার করে ছিটকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে শঙ্কু। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে দেখি শঙ্কুর কানটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খাচ্ছে সুজন, আমার ছেলে। বুকটা ছ্যাত করে ওঠে আমার। আর দেরি করলাম না, গ্রামবাসীরও মনে ভয় ধরতে থাকলো ধীরে ধীরে। পিতা হয়েও ছেলের কষ্টটা দেখতে পাচ্ছিলাম না আমি। গ্রামের মোড়ল হিসেবে গ্রামবাসীদের ক্ষতিও তো হতে দিতে পারবো না। তাই আমি গ্রামবাসীর পরামর্শে অবশেষে সুজনকে এক গুণিনের কাছে নিয়ে গেলাম। কিন্তু উনি সুজনের দিকে তাকালেন পর্যন্ত না, তার চিকিৎসা করা তো দূর। এরপর আশেপাশের অনেক ওঝা গুণিনের শরণাপন্ন হয়েছি আমি। কেউ ঠিক করে দিতে পারেনি আমার ছেলেটাকে, এটা উর্মশাই। এদিকে দিন দিন সুজন এমন হিংস্র হয়ে উঠছিল যে গ্রামবাসীদের দাবিতে আমার একমাত্র ছেলেটাকে ওই পেছনের ঘরটায় লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছি। ঘরের সামনে 2 জন পাহারাদার রেখেছি, কিন্তু সারা জীবন তো আমার ছেলেটাকে এভাবে রাখতে পারবো না ঠাকুর মশাই। দেখলে বড্ড মায়া হয়েছে, চেহারা ভেঙে গেছে, চোখের তলায় কালি পড়েছে ঠাকুর মশাই। বুঝেছি যে কোনো এক অশরীরই ওর শরীরে বাসা বেঁধেছে। তাই বলে আমার হাল ছেড়ে দিলে তো হবে না ঠাকুর মশাই। কি করবো বুঝতে পারছিলাম না। এমন সময় ওই পাশের গ্রামের পুরোহিত মশাইয়ের থেকে আপনার খবর পেয়ে আমার মুকুন্দকে পাঠাই আপনার কাছে। রণদেব বাবু, আপনি শান্ত হন, মনের জোর রাখুন। আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আসলে মানুষের চোখের জল আমাকে বড় দুর্বল করে তোলে। তখন আমি যেভাবেই হোক না কেন কাজটা সম্পূর্ণ করবার চেষ্টা করি। আমি রণদেবকে বললাম, আপনি শীঘ্রই আমাকে ওই ঘরটির দিকে নিয়ে চলুন যেখানে আপনার ছেলেকে রেখেছেন। আমি আপনার ছেলেকে একবার সচক্ষে দেখতে চাই, তার অবস্থাকে অনুভব করতে চাই। আর এই কাজে আমাকে সাহায্য করবে। এই বলে আমি নিজের হাতের মুঠো খুলতেই রণদেব গাঢ় লাল বর্ণের আবির দেখতে পেল আমার হাতে।
ঠাকুরমশাই, এর মাধ্যমে কি আমার ছেলেকে সুস্থ করা সম্ভব? কথোপকথনের মধ্যে দিয়ে অতিবাহিত করবার মতো সময় আমাদের হাতে অবশিষ্ট নেই রণদেববাবু, বিশ্বাস রাখুন। চলুন, আপনার ছেলের কাছে চলুন। রণদেব আমাকে সাথে নিয়ে বাড়ির পিছনের ঘরটায় যেতে লাগলো। আমি প্রবেশদ্বারে পা রাখতে একটা ঋণাত্মক আভার অস্তিত্ব পেয়েছিলাম ঠিকই, তবে তা মুখে প্রকাশ করিনি, কারণ আমার মূল উদ্দেশ্য ছিল আগে রণদেবের থেকে সবটা জানব। তবে যত ওই ঘরটার দিকে এগোচ্ছিলাম যেখানে সুজনকে রাখা হয়েছিল, তত আমার ভেতর একটা অদ্ভুত অস্বস্তি হতে শুরু করলো। মনে হচ্ছিল এই পুরো ঘটনাটা আর 5টা ঘটনার মতো অস্বাভাবিক নয়, বরং তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ঘরে ঢুকতেই অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। দেখলাম একটা বাচ্চা ছেলেকে লোহার শেকলের সাথে বেঁধে রাখা হয়েছে। ঘরের এক পাশে 2টো বড় বড় ভারী পাথর রাখা, সেই পাথরের সাথেই বাঁধা হয়েছে শিকলটি। এমনকি কোনো কিছু যাতে ও দেখতে না পায় তার জন্য ছেলেটির চোখও বাঁধা। ছেলেটাকে দেখে বড্ড মায়া হলো। বললাম, ওরা শিকলগুলো খুলে দাও। যে 2জন গ্রামবাসী পাহারা দিচ্ছিল তাদের একজন বলল, না ঠাকুরমশাই, ভয়ঙ্কর অঘটন ঘটবে তাহলে। আমি সুজনের দিকে তাকালাম। শিকল দিয়ে বেঁধে রাখার কারণে শরীরের বিভিন্ন স্থানে কালশিটে পড়ে গিয়েছে তার, এমনকি রক্তও বেরিয়ে আসছে। আমি আর কোনো কিছুর তোয়াক্কা না করে ছেলেটিকে শিকল মুক্ত করলাম। সাথে সাথেই ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। ঘরের ভেতর কোথা থেকে প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো। সেই প্রচণ্ড হাওয়ার বেগ আমার দিকেও ত্বরান্বিত হতে থাকলো, এমনকি ছিটকে ফেলে দিল আমায় দরজার এক কোণে। এরপরই দেখলাম নিস্তেজ হয়ে থাকা সুজন আকস্মিক উঠে দাঁড়ালো। তারপর 2 হাতে ভর দিয়ে পিপিলিকার মতো দ্রুত আমার দিকে ধেয়ে এসে সোজা আমার মুখোমুখি বসল। ও চোখ তখনও বাঁধা। আমার শরীরের ঘ্রাণ নিতে নিতে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে ও বলল, কি তারানাথ, এই ছেলেটাকে মুক্ত করতে এসেছো বুঝি? পারবে না, পারবে না, পারবে না। যা 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 যা, চলে যা, চলে যা শয়তান লোক, চলে যা এখান থেকে, নয়তো ঘাড় মোটকে রক্ত চুষে ছিবড়ে করে দেবো তোকে। যা যা এখান থেকে বলছি, যা। সুজনের অবস্থা দেখে সকলেই আঁতকে উঠল। রণদেব দেখতে পারল না নিজের ছেলের এমন ভয়ঙ্কর অবস্থা। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে সেই নীল আবির আমার বৃদ্ধাঙ্গুষ্ঠে নিয়ে তা সুজনের কপালে চেপে ধরলাম। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে সুজনের তেজ আকস্মিক ফিকে হয়ে গেল। বুঝলাম আমার মন্ত্র বলে কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে সে। জিজ্ঞেস করলাম, কে তুই? কোথা থেকে এসেছিস? হঠাৎ সুজনের গা দিয়ে অদ্ভুত রকমের ধোঁয়া উঠতে আরম্ভ করল। যে ধোঁয়া গোটা ঘরে ছড়িয়ে পড়ল চোখের নিমেষে। পাহারাদার 2জন, এমনকি রণদেবও থাকতে পারল না ঘরের ভেতর। সবাই কাশতে কাশতে বেরিয়ে গেল। ঘরের ভেতর ছিলাম কেবল আমি একা। এরপর অনেকটা সময় অতিবাহিত হলো। আমি ঘর থেকে বেরিয়ে আসতেই রণদেব আমার কাছে ছুটে এলো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, সুজন ঠিক আছে? হ্যাঁ, আপাতত তবে অজ্ঞান হয়ে আছে, তবে বিপদ এখনো কাটেনি। শিকল মুক্তই থাকুক, শুধু দরজাটা বাইরে থেকে বন্ধ করে দাও, আর কেউ যেন ভেতরে প্রবেশ না করে। পাহারাদার 2জন বাইরে থেকে সুজনের ঘরের দরজা বন্ধ করে দিল। আমি রণদেবকে নিয়ে বসার ঘরের দিকে এগোলাম। ঠাকুরমশাই, কিছু বলুন আপনি। আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? ও কি ওই অশুভ আত্মা ছেড়ে দেবো তো ঠাকুরমশাই? চেষ্টা করব,
তবে সুজনের সুস্থতা ৯৭ অসফলই লাগছে আমার। সব কি বলছেন ঠাকুর মশাই? দয়া করে স্পষ্ট করুন, আপনি কি বলতে চান? দেখো রণদেব, তোমার ছেলের শরীরে একটা অশরীরী বাসা বাঁধেনি। গুনে গুনে ১০৮টা অশরীরীর বাসা তোমার ছেলের শরীরে, আর তাদের প্রায় সকলেই দুষ্ট অতৃপ্ত আত্মা, যারা কোনোভাবেই ছাড়তে নারাজ তোমার ছেলের শরীর। চোখে জল চলে এলো রণদেবের। আমার ২ হাত ধরে অনুনয় করে সে বলল, আপনি কিছু করুন ঠাকুর মশাই, আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই। ও অনেক ছোট, অনেকটা জীবন পড়ে আছে ঠাকুর মশাই, এভাবে তো শেষ হয়ে যাবে ও। কিছু একটা করুন ঠাকুর মশাই, কিছু একটা করুন। এ তো সত্যিই ভয়ঙ্কর ঘটনা। ১০৮টা আত্মার বাস, তাও আবার একজন বাচ্চা ছেলের মধ্যে। ভয়াবহ। হ্যাঁ কিশোর, ঠিকই বলেছ। সত্যি ঘটনাটা খুবই ভয়াবহ। যাই হোক, ওদিকে তো ছেলের সত্যিটা শুনে রণদেব যার পর নাই ভেঙে পড়েছিল। আমি রণদেবকে বললাম, দেখো, ৯৭ অসফলতা মানে অবশিষ্ট ৩ ভাগ সফলতাও তো সম্ভব, তাই না? আপনি সত্যি সত্যি বলছেন ঠাকুর মশাই? আমি আমার ছেলেকে ফিরে পাবো? সে আবারও আগের মতো আসবে, ছুটে বেড়াবে, আমাকে বাবা বলে ডাকবে। কতদিন হয়ে গেল ওর মুখ থেকে বাবা ডাকটা শুনিনি ঠাকুর মশাই, কতদিন হয়ে গেল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে রণদেব। এর উৎস কোথায় ঠাকুর মশাই? আমার ছেলে তো সুস্থ সবল একটা ছেলে ছিল, প্রাণবন্ত। কিভাবে ও এসব ঘটলো ওর সাথে? সুজন সম্ভবত বিকেলের দিকে বন্ধুদের সাথে খেলতে গ্রামের মাঠটায় যায়, তাই তো? হ্যাঁ, তা যায়। বুঝলাম। সেদিনও মাঠে খেলছিল ঠাকুর মশাই, কিন্তু কি মনে হতে 2 বন্ধুকে নিয়ে ওই খামারের দিকটায় গিয়েছিল। কিন্তু ওর পেছনেই তো কবরস্থান। আমি প্রায় বারণ করতাম ওকে ওদিকে যেতে। হ্যাঁ, বাচ্চাদের কৌতূহলের শেষ নেই। সুজনের ক্ষেত্রেও তাই। তবে খারাপ হাওয়াটা ওখানেই লেগেছে, ওই কবরস্থানে। দুষ্টু আত্মারা সর্বদা সজাগ থাকে, বুঝলে? তোমার একটা ভুল ওদেরকে সুযোগ করে দেয় তোমার কাছে আসার। সম্ভবত সুজনের সাথেও তাই হয়েছে। ওর ওখানে একা যাওয়াটাই উচিত হয়নি। জানি না এই দোষ করেছে, কিন্তু ওর সেই দোষের কারণে এতগুলো আত্মার জাগরণ ঘটে গেছে, আর ওর শরীরেই এরা বাসা বানিয়েছে। এখন উপায় ঠাকুর মশাই? ১০৮টা আত্মার মধ্যে ১০৭টাই খারাপ আত্মা, দুষ্ট আত্মা। কিন্তু একটা ভালো আত্মা আছে, সৎ আত্মা। আমার তন্ত্র সাধনার মাধ্যমে তাকে বশবর্তী করে কাজে লাগাতে পারলে হয়তো সুজনকে সুস্থ করে তোলা সম্ভব হবে। নয়তো এই আত্মারা সুজনকে সহজে ছাড়বে না। আর ওর শরীর ছাড়লেও ওর আত্মাকে সাথে নিয়েই যাবে। আপনার কাছে হাত জোর করছি ঠাকুর মশাই, আর কাল বিলম্ব না করে দয়া করে কিছু একটা উপায় বের করে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ঠাকুর মশাই। তারানাথের কথা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ১০৮টা আত্মার বাস, তাও একটা শরীরে। সেই ছোট্ট বাচ্চাটির ওপর কি প্রভাব পড়েছিল তা ভাবতেই হিমশীতল বিদ্যুৎ খেলে গেল সারা শরীর জুড়ে। আমি জিজ্ঞেস করলাম, তারপর বাঁচাতে পারলেন অবশেষে ছেলেটিকে? দেখো বিভূতি, ছেলেটির মধ্যে কোনো সাধারণ আত্মা তো ছিল না। সকলেই দুষ্ট আর ভীষণ শক্তিশালী আত্মা। তারা কোনো মতেই রাজি ছিল না ওকে ছাড়ার জন্য। কিন্তু অশুভ শক্তি যেমন থাকে তেমন শুভ শক্তিও তো বিদ্যমান, তাই নয় কি? ঠিক যেমন গভীর আঁধার রাতের শেষে একটি উজ্জ্বল দিনের সূচনা হয়, তেমনই সমস্ত অশুভ শক্তির অবসান ঘটে একটি শুভ সূচনার মাধ্যমে।
অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি হয়, কিন্তু তা ক্ষণিকের। আর শুভ শক্তি দেরিতে হলেও সেটাই আমাদের জীবনের পরম বাস্তব, পরম সত্য। বুঝলে বিভূতি? হ্যাঁ ঠাকুরমশাই, বুঝলাম। আচ্ছা বেশ, তারপর শোনো। সমস্ত ঘটনা রণদেবকে জানানোর পর মনে মনে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে আমি এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে বলি তাকে। কারণ সেই মুহূর্তে আমার একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক সুজনের শরীর থেকে ওই 108টা আত্মাকে বের করা, একেবারে সমূলে উৎপাটিত করে পুরোপুরি ছেলেটাকে সুস্থ করে তুলতেই চাইছিলাম আমি। কাজেই কাল বিলম্ব করবার ইচ্ছে আমার বিন্দু মাত্র ছিল না। আমার কথা শুনে রণদেব বলল, তাই হবে ঠাকুরমশাই, আপনি যা বলবেন তাই হবে। আমি আজ সন্ধ্যায় সব কিছুর ব্যবস্থা করছি, আপনি ততক্ষণ বিশ্রাম নিন। ভেতরের কোনো একটা ঘরে আমার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। আমি নির্বিঘ্নেই প্রবেশ করলাম ঘরে। এরপর চাঁপা নামক কাজের মেয়েটি আমার সামনে একটা কাঁসার থালা রাখলো। তারপর ভাত, ডাল, 3 রকমের ভাজা, 5 মিশালি তরকারি, পোস্ত, কাতলা মাছের ঝোল দিয়ে সেজে উঠল থালা। আমি বললাম, আরে করেছেন কি, এত আয়োজন? আর এমন কি ঠাকুরমশাই, চাঁপাই সবটা একা হাতে রেঁধেছে। খাওয়া শেষ করে যখন উঠলাম তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের কাছাকাছি। একটু তন্দ্রাচ্ছন্নতা এসেছিল সবে, হঠাৎই একটা জান্তব শব্দ কানে এলো আমার। চমকে উঠলাম। লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় ঘরের ভেতরটা অদ্ভুত রকম এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। শব্দটা কানে আসতে আমি সজাগ হয়ে স্থির হয়ে বসলাম তক্তপোষে। একটু একটু করে শব্দটা যেন আমার কাছে আসতে শুরু করলো। অচম্বিতে একটা নিঃশ্বাস অনুভব করলাম ঘাড়ের কাছে, ভারী তপ্ত নিঃশ্বাস। বুঝলাম এই ঘরে সুজনের প্রবেশ ঘটেছে। আমার বাবা বলতেন, সামনে বিপদ দেখা মাত্রই গায়ত্রী মন্ত্র জপ করতে। আমি স্থিরভাবে বসে গায়ের পৈতেটা আঙুলে জড়িয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। কিছুক্ষণ পর বুঝলাম নিঃশ্বাস ধীরে ধীরে হালকা হয়ে আসছে। চোখ খুলে দেখলাম ঘরে কেউ নেই, অর্থাৎ সুজন চলে গেছে। কিন্তু সুজন ওই ঘর থেকে বেরোল কিভাবে? তবে কি? আমি দ্রুত ঘর থেকে বেরোতেই সেই 2 পাহারাদারের তীক্ষ্ণ আর্ত চিৎকার শুনতে পেলাম। পেছনের ঘরটা যেখানে সুজনকে আটকে রাখা হয়েছিল সেখানে উপস্থিত হতেই দেখি বিস্ফারিত দৃষ্টিতে লোক দুটো ঘরের ভেতর চেয়ে রয়েছে, আর চৌকাঠে স্থির দৃষ্টি নিয়ে মাথায় হাত রেখে বসে আছে রণদেব। আমি ভেতরে দৃষ্টিপাত করতেই আঁতকে উঠলাম। বুকের ভেতরে হিম শীতল স্রোত খেলে গেল। দেখলাম মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে চাঁপার শরীরটা। চোখের একাংশ, মুখ আর শরীরের বেশ কিছু জায়গায় গভীর ক্ষত দেখে মনে হলো কেউ যেন হিংস্রভাবে মাংস কুবলে নিয়েছে ওর শরীর থেকে, যার ফলে রক্তের ধারা বইতে শুরু করেছিল। মাটিতে চিত হয়ে পড়েছিল চাঁপা। বুঝতে পারলাম কেউ ওর ওপর চড়াও হয়ে নির্মমভাবে এমন কাণ্ড ঘটানোর চেষ্টা করেছে। বলা ভালো, এলো পাথারি মাংস খুবলে নিয়েছে চাঁপার শরীর থেকে। এই ভীতপ্রদ দৃশ্য দেখে এক পাহারাদার থরথর করে কেঁপে উঠে বলল, সুজনকে খাবার দিতে এই ঘরে ঢুকেছিল চাপা। তখনই সম্ভবত চাপার উপর আক্রমণ করে। আমরা তেড়ে যেতে সুজন এখান থেকে বেরিয়ে গ্রামের রাস্তার দিকে পালায়। মোড়ল মশাই, আর সময় নেই। মোড়ল মশাই, আর সময় নেই। আপনি সুজনকে আটকান, না হলে এই গ্রামও শেষ করে দেবে। ও শক্তি বাড়ছে ধীরে ধীরে। ওকে আটকাতে হবে মোড়ল মশাই, ওকে আটকাতে হবে। আমি এগিয়ে এসে চাঁপার নাড়ি দেখলাম, সক্রিয় তবে স্তিমিত। বললাম, বারণ করেছিলাম কেউ যাতে এই ঘরে প্রবেশ না করে।
যাই হোক, মেয়ের শ্বাস প্রশ্বাস পড়ছে এখনো, সময় মতো চিকিৎসা করানো সম্ভব হলে বেঁচে যেতে পারে। শুনুন মোড়ল মশাই, সুজনের ভেতরের সেই দুষ্ট আত্মাদের শক্তি বাড়ছে, যা ব্যবস্থা করার আজ রাতের মধ্যেই করতে হবে। শুধু ভেঙে পড়লে চলবে না রণদেব, ছেলের জন্য মনোবল শক্ত করতে হবে আপনাকে, বুঝেছেন? আর বিলম্ব করলে চলবে না, এক্ষুনি যজ্ঞের ব্যবস্থা করতে হবে আমাকে। লোক দুটো চাঁপাকে নিয়ে চলে যায় সেখান থেকে। হয়তো বাড়িতেও খবর দেওয়া হয়, ঘটনাটা ছড়িয়ে পড়বে গ্রামেও। গ্রামবাসী আতঙ্কিত হওয়ার আগেই আমাকে সব ঠিক করতে হবে। রণদেব আমার পায়ের কাছে এসে বসে পড়ল, বলল, আমি জানি আপনি পারবেন ঠাকুর মশাই, আপনি পারবেন ঠাকুর মশাই। আমি কিছু বললাম না, স্থিরভাবে কয়েক মুহূর্ত কেবল চেয়ে থাকলাম রণদেবের দিকে। যজ্ঞ শুরু করবার কিছু বিধি আছে আগে, তা পালন করতে হবে। 108টা আত্মাকে একসাথে বন্দি করে তাদের প্রেত লোকে পাঠানো খুব একটা সহজ কাজ নয়। তার উপর তারা সকলেই দুষ্ট আত্মা। তবুও যে কোনো প্রকারে ওই আত্মাদের বন্দি করে প্রেত লোকে পাঠানোর পথ সৃষ্টি করতে হবে আমাকে। বেশি দেরি হলে সুজনের বিপদ বাড়তে পারে। তার জন্য ওই একটি ভালো আত্মাকে নিজের বশবর্তী করা ভীষণ প্রয়োজন আমার। কিন্তু এই মুহূর্তে সুজন কোথায়? ওকে যে এই মুহূর্তে আমার সামনে চাই। রাত হু হু করে বাড়তে শুরু করলো। দূরে এক নাগাড়ে শেয়ালের দল ডাকাডাকি করে চলেছে। সুজনের অত্যাচারে অবশেষে গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছিল যে প্রতি রাতেই পালা করে 2 জন গ্রামবাসী গ্রামের পাহারায় থাকবে। এমত অবস্থায় আজ যতীন আর বিপিনের পালা ছিল। প্রাথমিক পাঠশালার সামনের গাছের গুঁড়িটায় বসে দুজনে মিলে গল্প করছিল। হঠাৎই পাঠশালার চালে কিছু পড়ার শব্দ পেল তারা। দ্রুত সেদিকে টর্চ মারতেই ওরা দুজন দেখল চালের এক প্রান্তে পা ঝুলিয়ে বসেছিল সুজন। হাতে ধরা মাংসের টুকরো যা একটু আগে চাঁপার শরীর থেকে কুবলে নিয়ে গিয়েছিল সে। আয়েশ করে সেই মাংসের টুকরোতেই কামড় বসাচ্ছিল। 2 চোখ কুচকুচে কালো, মুখ ফ্যাকাশে সাদা। সুজনের এই অবস্থা দেখে যারপন্ডায় চিৎকার করে উঠল দুজনে। আশেপাশের গ্রামবাসীরাও ছুটে এলো ওদের চিৎকার শুনে। সুজনের ভয়াবহ রূপটা দেখবা মাত্রই সকলেরই হাত পা ঠান্ডা হয়ে যায়। আচমকাই মাংস খাওয়া থামিয়ে তাদের দিকে মিশকালো চোখের দৃষ্টি নিয়ে তাকালো সুজন। তারপর দাঁত বের করে অট্টহাস্যে ফেটে পড়ল সে। তার হাসি নির্জন অন্ধকারকে ভেদ করে ছড়িয়ে পড়ল গ্রামের সর্বত্র। টর্চের আলোয় যতীন লক্ষ্য করল সুজনের দাঁতে লেগে রয়েছে রক্তের দাগ। হঠাৎই গম্ভীর ভাঙা পুরুষ কণ্ঠে সুজন বলে উঠল, কিরে, আমার ভয়ে তোরা পাহারা দিতে লেগেছিস? আটকাতে পারবি? আচমকাই সেই কণ্ঠ পরিবর্তিত হলো এক নারী কণ্ঠে। রিনরিনে নাকি সুরে আবারও বলে উঠল, মানুষের কাঁচা মাংসের স্বাদ ছাগল মুরগির থেকে দেখছি অনেক বেশি ভালো। আর এ গ্রামে তো অনেক মানুষ, পেট ভরে স্বাদ নেব মাংসের। হঠাৎ সেই স্বর আবারও পরিবর্তিত হলো এক বাচ্চার কণ্ঠস্বরে। তোমরা সবাই এখানে কি করছো? ভয় পেও না তোমরা, তারারা সব ঠিক করে দেবে, ভয় পেও না। সকলেই স্তম্ভিত হয়ে সুজনকে দেখছিল। একটা শরীর থেকে এতগুলো শব্দ বের করা কিভাবে সম্ভব হচ্ছে ওর পক্ষে? আরে এমন আচরণ, কাঁচা মাংস রক্ত চেটে খাওয়া। গ্রামবাসীদের বুঝতে বাকি থাকলো না যে সুজন অতৃপ্ত আত্মার কবলে পড়েই এইসব করছে। কিন্তু একটি আত্মা মোটেও নয়, একাধিক হলেও হতে পারে। যতীন আর বিপিন সহ আরো কয়েকজন যারা পাঠশালার সামনে দাঁড়িয়ে ওপরের দিকে চেয়েছিল, সুজনকে দেখছিল। এইবার সুজন তাদের দিকেই এগিয়ে যেতে লাগল। কিন্তু ওই কি, চকিতে চোখের নিমেষে সুজনের গতি পাল্টাল।
দু পা এবং দু হাতে মাটিতে ভর দিয়ে শরীরটা কেমন বিকৃতভাবে উল্টো দিকে ভেঙে চার পেয়ে জন্তুর মতো অদ্ভুতভাবে ছুটতে শুরু করলো গ্রামের মোড়ল ও রণদেব বাবুর বাড়ির দিকে। এই পর্যন্ত বলে একটু থামলেন তারানাথ। আমি বললাম, থামলেন কেন ঠাকুর মশাই, তারপর কি হলো? জানলাটা খুলে দিই, বৃষ্টি কমে গেছে। তোমাদেরও মনে হয় একটু চায়ের প্রয়োজন, তাই না? একদম একদম মনের কথা বললেন আপনি। চা হলে কিন্তু মন্দ হয় না। আমি একটু মনক্ষুণ্ণ হলাম। গল্পের একদম চরম পর্যায়ে থাকাকালীন এরপর কি ঘটল, ওই 108 আত্মা কোন দিকে ছুটে গেল, তারা আদৌ সুজনকে ছাড়ল কিনা, সেই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। বৃষ্টির গতিবেগ তখন বেশ কিছুটা আয়ত্তে। জানলা খুলতেই কিশোরী বলল, ঠাকুর মশাই, সত্যিই আপনার ষষ্ঠ ইন্দ্রিয় অসম্ভব সজাগ। আমরা বুঝলাম না, অথচ গল্পের মাঝে থেকেও আপনি ঠিক লক্ষ্য রেখেছিলেন বাইরেটায়। চারিমা, চারিমা, 3 কাপ চা দিয়ে যা তো মা। তারপর আবারও প্রবেশ করলেন গল্পের অন্দরে। তো যজ্ঞের আগুনের লেলিহান শিখার আলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে উঠোনের চারদিকে। জমাট বাঁধা আধার রাতের নিস্তব্ধতা ভেদ করে আওয়ার মন্ত্রোচ্চারণের ধ্বনি ছড়িয়ে পড়ছিল সারা বাড়ির আনাচে কানাচে। হঠাৎই মাথার উপরের খোলা আকাশ জুড়ে কোলাহল শুরু করলো এক ঝাঁক পাখি। সে তীব্র ডাক আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। উঠোনের এক পাশে ভীত সন্ত্রস্ত ভাবে দাঁড়িয়েছিল রণদেব, গ্রামের বৈদ্যমশাই আর রণদেবের হিসেব রক্ষক মুকুন্দ। বৈদ্যকে আমি ডাকতে বলেছিলাম রণদেবকে। সুজনের সুস্থতার জন্য ওর সম্পূর্ণ যত্নের প্রয়োজন। এইটুকু বয়সে যে ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে দিয়ে গেল, একটা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। এইদিকে আমার মন্ত্রোচ্চারণের সময় হঠাৎ লক্ষ্য করলাম উঠোনের কোনায় ঝাঁকড়া মাথার তেঁতুল গাছটা কেমন যেন নড়তে শুরু করেছে। রণদেব সহ বাকিরাও চমকে তাকালো সেই দিকে। প্রচন্ড জোরে নড়ছে গাছটা, আর তার মাঝেই সামনের প্রকাণ্ড একটা ডাল ভেঙে পড়ল উঠোনে। মাথার উপর এক ঝাঁক পাখির কলতান তখনও চলছে। আমি বুঝলাম এসব আমাকে থামানোর প্রচেষ্টা। সে আত্মারা চায় না আমি আমার মহাযজ্ঞ সম্পূর্ণ করি, কিন্তু আমি যে থামবার মানুষ নই। উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলাম। সেই সাথে যজ্ঞের নানাবিধ বিধির পালনও চলছিল। হঠাৎই সুজনের শরীরটা অদ্ভুতভাবে বেঁকে চুড়ে মাটিতে ভর দিয়ে এগিয়ে আসছিল আমার দিকে। তার দু চোখ খোলা, কিন্তু একদম কালো, সাদা ফ্যাকাশে মুখে ক্রূর হাসি, ঠোঁটের চারপাশে রক্তের ছাপ। কি বিভৎস সেই রূপ! মনে হচ্ছিল যেন জীবন্ত শয়তান এগিয়ে আসছে। দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। এই মুহূর্তে সুজনকে না থামালে আজকের রাতটাই হয়তো শেষ রাত হবে ওর কাছে। আমি স্থির দৃষ্টিতে সুজনের ওই কুচকুচে কালো পাথরের ন্যায় চোখ দুটোর দিকে তাকিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। হঠাৎই হাসি উদাও হয়ে রাগে ফুঁসতে লাগলো সুজন। মুখ দিয়ে সেই জান্তব শব্দ বের হতে লাগলো। এমন সময় একটা বাচ্চার গলা কানে এলো আমার। তারানাথ, তোমার মধ্যে পূর্ণ মাত্রায় দেবীর শক্তি রয়েছে। তুমি দেবীর সাধনায় সিদ্ধি লাভ করেছো, আর দেবীর শক্তি কোনো দিন বিফলে যায় না। তুমি এ যজ্ঞ সম্পূর্ণ করো, আমি তোমার সাথে আছি। আমি বুঝলাম
এই সেই নিষ্পাপ পবিত্র শুভ আত্মা, সে সাহায্য করতে চায় আমায়। নিজের সৎশক্তি দিয়ে সে 107টি কালো ছায়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, চায় মুক্তি, আর বাকি দুষ্ট আত্মাদেরকেও মুক্তি দেওয়াতে চায়। মন্ত্র পড়তে পড়তেই আমি এগিয়ে গেলাম সুজনের দিকে। ধুঁকতে ধুঁকতে নিজের কালো দৃষ্টি দিয়ে সে যেন আমাকেই দেখছিল, কিন্তু কিছু বুঝতে পারছিল না। আমার যজ্ঞের মন্ত্র আর তার তীব্র শক্তি ওকে সম্ভবত অবশ করে দিচ্ছিল, স্তিমিত করে দিচ্ছিল ওর শক্তিকে। সুজনের কাছে এসে ওকে জড়িয়ে ধরলাম আমি। মুখে তখনও মন্ত্র জপে চলেছি। হঠাৎই একটা আগুনের গোলাকার বলয় আমাদেরকে চারপাশ দিয়ে ঘিরে দিল, আর তখনই শুরু হলো সুজনের ছটফটানি। দু হাতে সুজনকে ধরে থেকেই বুঝলাম ও কাঁপতে শুরু করেছে। আগুনের গণ্ডির ভেতর থেকে বেরোতেও মরিয়া। ওর মুখ থেকে বেরিয়ে আসছিল নানা বয়সী নারী পুরুষের কণ্ঠস্বর। এরকম আরো নানা রকম বাক্য বেরিয়ে আসছিল সুজনের মুখ থেকে। আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সুজনের ওই দুই ভ্রুর মাঝখান চেপে ধরে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতে থাকলাম মহাশক্তির মন্ত্র। প্রচন্ড ভাবে ছটফট করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তার সত্ত্বেও আমি মন্ত্রোচ্চারণ থামালাম। লক্ষ্য করলাম সুজনের ঠান্ডা শরীরটা ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রার দিকে ফিরছে, আর একটা কালো ধোঁয়া ওর পিঠ থেকে বেরিয়ে মিশে যাচ্ছে বাতাসে। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সুজন। তারপর হঠাৎই হড়হড় করে মিশকালো ধুলো বেরিয়ে এলো ওর মুখ থেকে। আমি আশ্চর্য হয়ে দেখছিলাম দৃশ্যটা। বুঝলাম এইবার তবে অশুভ ছায়ার অবসান ঘটল। অবশেষে ছেলেটা শান্ত হয়ে লুটিয়ে পড়ল আমার কোলে। ধীরে ধীরে আমাদের ঘিরে থাকা আগুনের বলয়টাও নিভে এলো। বুঝলাম আর কোনো কালো ছায়ার প্রকোপ অবশিষ্ট নেই সুজনের মধ্যে। এই বাড়ি ছেড়েছে তারা। রণদেব বাবু সুজনকে ভেতরের ঘরে শুইয়ে দিলে বদ্যি তার প্রাথমিক চিকিৎসা করতে লাগলেন। আমি সেই কালো ধুলো একটা কাচের শিশিতে ভরে ছিপি আটকে রণদেবের হাতে তুলে দিয়ে বললাম, সূর্যোদয়ের আগে এটা সেই কবরস্থানের মাটিতে পুঁতে দিয়ে আসুন, কিন্তু তারপর আর পিছু ফিরে তাকাবেন না। শিশিটা সঙ্গে নিয়ে মুকুন্দর সাথে বেরিয়ে গেল রণদেব, আর আমার মন্ত্রপুত জল বাড়ির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বাড়িটা বেঁধে দিলাম। দেখলাম সুজন ঘুমোচ্ছে। একটা লাল তাগা ওর হাতে বেঁধে ঘর থেকে বেরোতেই রণদেবকে দেখতে পেলাম। বললাম, তোমার ছেলের হাতে একটা মন্ত্রপুত তাগা বেঁধে দিয়েছি, আর কোনো ভয়ের কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। রণদেব আমায় প্রণাম করে বলল, অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। আপনি না থাকলে হয়তো আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারতাম না। আজকের পর থেকে আবার সে আমার সাথে খেলবে, হাসবে, গল্প করবে ঠাকুরমশাই। হ্যাঁ, সব ঠিক আছে, তবে তোমার ছেলেকে বলো ওই কবরস্থানের দিকে যেন না যায়। হ্যাঁ, যদিও আমার মন্ত্রপুত শক্তিশালী তাগা বাঁধা আছে ওর হাতে, ওটা যেন ও কখনো না খোলে। তবুও ওই সব জায়গায় অপ্রয়োজনে না যাওয়াই শ্রেয়। বেশ, আজ তবে আমি আসি। এই বলে আমি রণদেবের বাড়ি থেকে যখন বিদায় নিলাম, তখন ভোরের আলো ফুটছে। চারপাশ ধীরে ধীরে রাতের আঁধার কাটিয়ে সম্পূর্ণ পরিষ্কার হয়ে আসছিল।
পূব দিকের আকাশ থেকে এক ফালি উঁকি দিতে দেখলাম সূর্যি দেবকে। বুঝলে ভায়া, সেবার যে অভিজ্ঞতা আমার হয়েছিল তা মনের মধ্যে এক গভীর প্রভাব ফেলেছিল। আজ এতদিন পরেও সেই ঘটনা আমি এতটুকু বলতে পারিনি। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সত্যি আজকের এই ঘটনা আমাদের মনেও চিরকালের জন্য দাগ কেটে দিল। নিজের ছেলেকে বাঁচাতে এক পিতা কত দূর যেতে পারে তা রণদেববাবুর ব্যাপারে না শুনলে জানতেই পারতাম না। মায়ের সাথে যেমন সন্তানের নাড়ির টান থাকে, ঠিক তেমনি বাবার সাথেও থাকে রক্তের টান, আত্মার টান। বাইরে তাকালাম, বৃষ্টি থেমেছে। কিশোরীকে বললাম, চলো ভায়া, এবার ওঠা যাক, রাত হয়ে এলো যে, কাল আবার অফিস আছে কিন্তু। আচ্ছা ঠাকুরমশাই, আজ এলাম তবে। একটু অবাক হয়ে গেলাম এইটা দেখে যে কিশোরীর মুখেও আজ আর কোনো কথা নেই। আসলে তারানাথের গল্প শোনার পর আমরা প্রতিবারই কিছুক্ষণের জন্য হলেও একটু ঘোরের মধ্যে থাকি। অপরদিকে তারানাথও সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জানলার দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছিল। তাকে আর বিরক্ত না করে আমি আর কিশোরী ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরের পরিবেশটা ঘরের তুলনায় বেশ ঠান্ডা। বৃষ্টি হওয়ার কারণে সারাদিনের গুমোট ভাবটা বেশ অনেকটাই কমে গেছে। কিশোরীকে চুপ থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কি হে কিশোরী, আজ এত চুপচাপ কেন? সত্যি ঠাকুরমশাইয়ের সাথে আমাদের পরিচয় না ঘটলে জীবনের কত কিছুই অজানা থেকে যেত, তাই না? তা যা বলেছ ভায়া। ওনার চাক্ষুষ অভিজ্ঞতা ঘটলেও ওনার ঘটনাগুলো শুনে আমাদেরও কম অভিজ্ঞতার সঞ্চয় হয় না। কিশোরী আলতো হেসে আমার কথায় সহমত প্রদান করে। এরপর আমরা দুজনেই ধীরে ধীরে মটলেন ছেড়ে বাড়ির পথ ধরলাম। শুনছিলেন পিয়াসা চৌধুরীর লেখা তারানাথ তান্ত্রিক ও খুকুরদা গ্রামের বিভীষিকা। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও এবং ধ্বনি সম্পাদনা, কণ্ঠ সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই অনু অডিও ফিল্মস সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।